সুপ্রিয় শ্রোতা, যে গোয়েন্দা একের পর এক তাক লাগানো সব সমস্যার সমাধান করে আমাদের কৈশোর মানসপটে একটি চিরায়ত স্থান করে নিয়েছে, সেই গোয়েন্দা হলো শার্লক হোমস। শার্লক হোমস আগাথা ক্রিস্টির অনন্য সৃষ্টি, তবে আমরা তার সাথে বেশিরভাগ পরিচিত হয়েছি সেবা প্রকাশনীর লেখনীর মাধ্যমে। সে সময়ে পর্যাপ্ত সুযোগ সুযোগ সুবিধা ছিল না, যে কারণে শার্লক হোমসের অনেক কাহিনী আমাদের না জানা থেকে গেছে। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বা ইংরেজি বই সেই সময় এত বেশি পাওয়া যেত না বলে আগাথা ক্রিস্টির এই লেখনীগুলি আমাদের কাছে এতটা সহজপ্রাপ্য ছিল না। এখন প্রযুক্তির কল্যাণে আমরা অনেক শার্লক হোমসের কাহিনী পেয়েছি এবং সেগুলো প্রাঞ্জল বাংলাতেই অনুদিত হয়েছে। আমি তেমন কিছু কাহিনী আপনাদের সামনে ইতিমধ্যে পড়েছি। আজকেও আমি শার্লক হোমসের এমন একটি কাহিনী পড়ে শোনাবো। এটির নাম অ্যাডভেঞ্চার অব দ্য মাজারিন স্টোন। এটি শার্লক হোমসের একটা অ্যাডভেঞ্চার কাহিনী। এখন পড়ছি অ্যাডভেঞ্চার অব দ্য মাজারিন স্টোন। বহু চমকপ্রদ অ্যাডভেঞ্চারের স্মৃতি জড়ানো বেকার স্ট্রিটের ঘরে পা দিয়ে মনটা আনন্দে দুলে উঠল। আমাদের দুই বন্ধুর ওই বিখ্যাত ডেরা বহু ইতিহাসের সাক্ষী। ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখলাম, সবই একরকম রয়েছে। দেয়ালের সেই সায়েন্টিফিক চার্ট ঝুলছে, একইভাবে রয়েছে অ্যাসিড পড়া সেই কেমিক্যাল বেঞ্চ, এক কোণে বেহালার বাক্সটিও দাঁড় করানো অপরিবর্তিত ভঙ্গিতে, নিতান্ত হাস্যকরভাবে কয়লা রাখবার ধাতব পাত্র, হোমসের বিখ্যাত পাইপ আর তামাক। দেখছি আর নানা স্মৃতিচিত্র ভেসে উঠছে মানসপটে। হোমসের নতুন ছোকরা চাকর বিলি এখন ওই ঘরে তার বিচ্ছিন্ন একক জীবনের সঙ্গী। কিরে, কেমন আছিস তোরা? ঘরে কিছুই দেখছি পাল্টায়নি। তোর মনিবের খবর কি? শোবার ঘরের বন্ধ দরজার দিক তাকিয়ে বিলি হাসি মুখে বলল, ঘুমোচ্ছেন। গ্রীষ্মের এই ফুরফুরো সন্ধ্যায় হোমস দরজা বন্ধ করে ঘুমোচ্ছে, খবরটা আমার কাছে চমকে ওঠার মতো কিছু নয়। তার মতো বিদঘুটে স্বভাবের মানুষের পক্ষে সবকিছুই সম্ভব। জিজ্ঞেস করলাম, খাটুনি যাচ্ছে খুব? হাতে নতুন কেস এসেছে নিশ্চয়ই? বিলি বলল, হ্যাঁ, খুব খাটছেন। কিছু মুখে তুলছেন না। মিসেস হারসন ডিনার খাবার কথা জানতে চেয়েছিলেন। বললেন পরশু রাত 7:30টার আগে নয়। হাতে কেস এলে ওই তো করেন। খাওয়া শোয়ার সময়ের কোনো ঠিক থাকে না। বললাম, ও বরাবরই ওরকম। বিলি বলল, মনে হচ্ছে কারো পিছু নিয়েছেন। কাল বেরিয়েছিলেন বেকার শ্রমিকের বেশ নিয়ে, আজকে বুড়ির বেশে ফিরলেন। একেবারে নিখুঁত ছদ্মবেশ। ওই দেখুন না বুড়ির হাতের ছাতা। বলে বিলি সোফার গায়ে হেলান দিয়ে রাখা একটা মেয়েদের ছাতার দিকে আঙুল দেখে মিটিমিটি হাসতে লাগলো। বুড়ির বেশে কেন রে? নিচু স্বরে বিলি বলল, কাউকে বলবেন না, ক্রাউন ডায়মন্ড কেস। ওরে বাস! ওয়ে, লাখ পাউন্ড দামের হলদে হিরে? বিলি উৎসাহিত হয়ে বলল, প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারি নিজে এসেছিলেন। ওই সোফায় বসে কর্তার সাথে কথা বলে গেছেন, তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছেন, তারপর তারা গিয়েছেন। হিরে বার করে দিতেই হবে। এরপরেই আসেন লর্ড ক্যান্টলমিয়ার। চমকে উঠলাম নামটা শুনে। বললাম, বটে, তারপর? যাই বলুন, খুব খারাপ লোক। প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারি একদম উল্টো ব্যবহার। তার ধারণা মিস্টার হোমসকে দিয়ে হীরে খোঁজার কাজ কিছু হবে না, যেন মিস্টার হোমস হেরে গেলেই তিনি বাঁচেন। হেসে বললাম, তাহলে লর্ড ক্যান্টলমিয়ারকেই দেখবি নাকে ঝামা ঘষে দেবে হোমস। আরে বিলি, জানালায় ওই পর্দাটা কিসের? বিলি হেসে উঠে বলে উঠল, ওর আড়ালে একটা মজার জিনিস আছে। দিন তিনেক আগে মিস্টার হোমস ঝুলিয়েছিলেন। বলতে বলতে পর্দাটা টেনে সরিয়ে ধরল বিলি। সঙ্গে সঙ্গে বিষম চমকে চিৎকার করতে গিয়ে সামলে নিলাম নিজেকে। শার্লক হোমসের অবিকল একটা নকল মূর্তি। একই রকম ড্রেসিং গাউন পরানো, এমন ভাবে বসানো যেন জানালার ধারে বসে ঘাড় হেট করে কোনো বই পড়ছে। মূর্তির মুন্ডুটা খুলে নিতে নিতে বিলি বলল, মাঝে মাঝে মুন্ডুটা ঘুরিয়ে বসাই, যেন দেখলে মনে হয় জ্যান্ত মানুষ সত্যি সত্যি মাথা ঘুরিয়ে দিচ্ছে। খড়খড়ি বন্ধ থাকলেই ওসব করি অবশ্য। মনে পড়ল ওই ধরনের জিনিস এর আগেও একবার কাজে লাগানো হয়েছিল। বললাম, এরকম কাজ তো আগেও করেছে মিস্টার হোমস। এবারে উৎসাহিত হয়ে বিলি জানালার পর্দা টেনে তুলল।
ওই দেখুন, একটা লোক ওদিকের জানালায় বসে এদিকে নজর রাখছে। দেখবার জন্য সবে সামনে পা বাড়িয়েছি, এমন সময় শোবার ঘরের দরজায় শব্দ হলো। তাকিয়ে চোখে পড়ল হোমসের দীর্ঘ শীর্ণ মূর্তি, মুখ ফ্যাকাশে কিন্তু আগের মতোই প্রাণবন্ত ও ক্ষিপ্র। এক লাফে জানালার পর্দা নামিয়ে বন্ধ করে দিল খড়খড়ি। ছোকরা, বেঘোরের না মারা পড়লে বুঝি হয় না বুঝি? যা ভাগ, ওয়াটসন। ঠিক ওই সময় এসে গেছি দেখছি। কি ব্যাপার বলো তো? বড্ড খিদে, বিপদে পড়ে গেছি। হ্যাঁ। কিরকম? একেবারে জীবন সংশয়। খুন হয়ে যেতে পারি আজ সন্ধ্যা নাগাদ। ঠাট্টা করছো নাকি? তুমি তো জানো ভায়া, ঠাট্টার রঙ্গরসিকতা খুব কমই আসে আমার। বসো, তামাক মদ আছে, যা খুশি খাও। বললাম, খাওয়া ছেড়েছো কেন? হোমস বলল, পেটে কিছু পড়লে রক্ত ব্রেন থেকে পেটে চলে যায়। এই সময় হজম করানোর জন্য রক্ত চালান দেওয়ার সময় নয়। না খেলে ব্রেনটা বেশ চাঙা আর করিতকর্মা থাকে। কিন্তু বিপদের কথা কি বলছিলে? হ্যাঁ, খুন হয়ে যেতে পারি যে কোনো সময়। এই যে যখন পড়েছ, খুনির নামটা কষ্ট করে মনে রেখো। সময় মতো আমার শেষ শুভেচ্ছা স্কটল্যান্ড ইয়ার্ডে পৌঁছে দিও। রসিকতা রাখো। আসল ঘটনাটা কি শুনি? আমার কথায় কর্ণপাত না করে হোমস বলতে লাগলো, নামটা সিলভিয়াস, কাউন্ট নিগ্রোটা সিলভিয়াস। লিখে নাও। হে, সময় থাকতে বলে যাচ্ছি, লেখো 136 মুরসাইড গার্ডেন, নর্থ ওয়েস্ট। হয়েছে? উদ্বেগে মুখ শুকিয়ে গিয়েছিল। হোমস কখনো বাড়তি কথা বলে না, তাই সঙ্গে সঙ্গে নাম ঠিকানা কাগজে লিখে নিলাম। পরে বললাম, দিন দুয়েক আমার হাতে কাজ নেই। এ সম্পর্কে যদি করবার মতো কোনো কাজ থাকে বলো। নাম বলতে যখন পেরে গেছো, লোকটাকে গ্রেপ্তার করলেই তো হয়ে যায়। ঠিকই বলেছ, করাচ্ছি না হিরেটা কোথায় এখনো জানতে পারিনি বলে। ক্রাউন জুয়েল? হ্যাঁ, বিখ্যাত সেই মাজারের হিরে। এখনো বেপাত্তা। চোরদের ধরবার জন্য জাল পাতাই রয়েছে, যে কোনো মুহূর্তে ধরাও পড়বে। কিন্তু হিরে না পেলে চোর ধরে লাভ কি বলো? কাউন্ট সিলভিয়াস কি জালের অন্যতম মৎস্য? চাই, বলতে পারো রীতিমতো। সাগরেদও একজন আছে, বক্সার স্যার মার্টন। একেবারে কাউন্টের হাতের পুতুল। কাউন্টের হদিস জানতে পেরেছ? এখন কোন চুলোয়? আর বলো কেন, সারা সকালটা বুড়ির ছদ্মবেশে তার সঙ্গেই তো কাটিয়ে এলাম। তবে হ্যাঁ, সহবত জানে ভায়া, হাতে ছাতা তুলে দিয়ে আধা ইটালিয়ান উচ্চারণের খাতির খুবই দেখিয়েছে আমাকে। কিন্তু আসল রূপ যখন ধরে তখন শয়তানের পাড়া। এয়ারগান তৈরি করে যে ট্রোভেনজি, তার কারখানা পর্যন্ত পেছন পেছন গেছি। ওখানকার তৈরি একখানা এয়ারগানই ওপাশের জানালায় তাক করে রাখা রয়েছে। যে কোনো মুহূর্তে শব্দহীন বুলেট খোঁচায় নকল মূর্তির খাসা ব্রেনটা ফুটো হয়ে যেতে পারে। এমন সময় ট্রে হাতে ঘরে ঢুকলো বিলি। ট্রের উপরে ভিজিটিং কার্ডে চোখ বুলিয়ে নিয়ে সকৌতুকে হেসে উঠল হোমস। এসে গেছে ওয়াটসন, কাউন্ট স্বয়ং উপস্থিত। লোকটার বুকের পাটা আছে বলতে হবে। বড় শিকার, কাউন্টের নাম ডাক আছে। আমাকে স্বীকার করতে পারলেই চিরতরে কণ্টক মুক্ত হন। পুলিশ ডাকলেই তো হয়। সময় মতো সবই হবে। একবার উঁকি মেরে দেখো তো ভায়া, রাস্তায় মনে হচ্ছে রাস্তায় কেউ ঘুরঘুর করছে। উঠে গিয়ে জানালার পর্দা ফাঁক করে এক পলক তাকিয়ে আবার আসনে ফিরে এলাম। বললাম, দরজার কাছে একজনকে দেখা যাচ্ছে। হোমস বলল, এই হলো স্যাম মার্টিন, মাথা মোটা অনুচর। বিলি, ভদ্রলোক কোথায়? ওয়েটিং রুমে। নিচে যাও, আমার ঘন্টার আওয়াজ পেলেই নিয়ে আসবে। আমি ঘরে না থাকলেও নিয়ে আসবে এবং বসাবে। বিলি বেরিয়ে গেল। বললাম, হোমস, লোকটা বিপজ্জনক। যে কোনো মুহূর্তে খুন করে বসতে পারে। বুঝে শুনে যা করবার করবে। তুমি অসম্ভবকে সম্ভব করতে চাইছো, আমি তোমার সঙ্গে থাকবো। তাতে আমার বিপদ আরো বাড়বে ভায়া। তোমাকে বাঘের মুখে ফেলে আমি যাব না। উতলা হয় না ভায়া, তোমাকে সঙ্গে নিয়েই খেলায় নামবো। তবে যা করবার করবে সামনে থেকে নয়, আড়াল থেকে। বলতে বলতে নোটবইয়ের পাতা ছিঁড়ে কি যেন লিখে দিল আমাকে। দিয়ে বলল, চলে যাও স্কটল্যান্ড ইয়ার্ডে, পুলিশ নিয়ে এসো, ততক্ষণে আমি ওকে আটকে রাখছি। দেখা যখন করতে এসেছে, কাউন্টের ইচ্ছাটা অপূর্ণ রাখি কেন? বললাম, খাসা মতলব, কিন্তু অসতর্ক হয়েও না। ভেবো না ভাইয়া, কথায় কথায় ঠিক হীরের সন্ধানটা বের করে নেব। শোবার ঘরের লুকোনো দরজা দিয়ে বেরিয়ে যাও, আমিও আড়াল দিচ্ছি এবং আমি নিজেও আড়াল যাচ্ছি। বলতে বলতে ঘন্টা বাজিয়ে দিল হোমস। এরপরের ঘটনা হোমসের কাছ থেকে শোনা। যেমন শুনেছিলাম হুবহু তেমন করে বলার চেষ্টা করছি। বিলি ছোকরা কাউন্টকে ঘরে যখন নিয়ে এলো তখন ঘর ফাঁকা।
বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে বিলি চলে গেল। জাদরেল মূর্তি কাউন্টের, বিরাট আকায় দর্শনীয় চেহারা, ঈগল পাখির ঠোঁটের মতো নাকের গড়ন, মস্ত পাগানো গোফের নিচে দৃঢ় সংবদ্ধ ঠোঁট, ঠোঁটের রেখায় নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট, বেশভূষায় পরিপাটি। খালি ঘরে আসনে বসে সন্দিগ্ধ কোথাও ফাঁদ পাতা আছে কিনা দ্রুত চারপাশ চোখ বুলিয়ে তারই অনুসন্ধান করতে লাগলেন। সহসা চমকে উঠে নিথর হয়ে গেলেন কাউন্ট। চোখে পড়েছে জানালার দিকে। জানালার সামনে রাখা চেয়ারে শার্লক হোমসের নকল মূর্তি বসানো। সেই দিকে তাকিয়ে অপরিসীম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। মুহূর্তে সংকল্প স্থির করে নিলেন কাউন্ট। কঠিন হয়ে উঠল চোখের দৃষ্টি, চোয়ালে চোয়াল চেপে বসল। নিঃশব্দে উঠে দাঁড়ালেন কাউন্ট। পাকা ঘরে পলকে দৃষ্টি বুলিয়ে নিলেন, তারপর হাতের লাঠিখানা মাথার উপর তুলে ধরে শিকারী বিড়ালের মতো পা টিপে টিপে এগিয়ে গেলেন মূর্তির পেছনে। হোমসের মূর্তির মাথায় লাঠির আঘাত নেমে আসার ঠিক আগ মুহূর্তে পেছনে শোবার ঘরের দরজা খুলে আবির্ভূত হলেন হোমস। শ্লেষ মাখা শীতল কণ্ঠস্বর শোনা গেল, কাউন্ট করছেন কি? ভাঙবেন না দয়া করে। ভ্যাবাচ্যাকা খেয়ে মাথার উপর লাঠি উঁচিয়ে রেখেই তড়াক করে ঘুরে দাঁড়িয়ে গেলেন কাউন্ট। এমনভাবে সামনে পা বাড়ালেন, নকল ছেড়ে আসল মূর্তির মাথাটাই তখন ঘুরিয়ে দিবেন তিনি। কিন্তু হোমসের স্থির নিষ্পলক চোখের বিদ্রূপ মাখা দৃষ্টির সামনে সে স্থির হয়ে গেল। লাঠি নামিয়ে নিল কাউন্ট। জানালায় বসানো নকল মূর্তির দিকে পা বাড়িয়ে হোমস বলল, ফ্রেঞ্চ মডেল শিল্পী ট্যাভার্নিয়ার কীর্তি এটা। মূর্তিটা তারই তৈরি। খাসা বানিয়েছে, কি বলেন? চেয়ার টেনে নিয়ে বসুন। কাউন্ট, দাঁড়িয়ে আছেন কেন? যন্ত্রচালিতের মতো আসন গ্রহণ করলো কাউন্ট। হোমস বলল, ধন্যবাদ। টুপি আর লাঠি পাশের টেবিলে রাখুন। ইচ্ছা করলে রিভলভারটাও বার করে বসতে পারেন। এসে ভালোই করেছেন, কথা আছে আপনার সঙ্গে। মোটা ভুরু চোখের উপর নেমে এসেছে কাউন্টের। চিবিয়ে চিবিয়ে বললেন, আমারও কিছু কথা ছিল হোমস, আপনার সঙ্গে। সেই সঙ্গে ইচ্ছা ছিল মাথাটা ছাতু করে দেয়ার। কথার মধ্যে টেবিলে পা তুলে দিল হোমস। বলল, সময় যায়নি, কিন্তু আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কারণটা কি বলুন দেখি। বড় বাড়াবাড়ি শুরু করেছেন, পেছনে পর্যন্ত ফেউ লাগিয়েছেন। কি যে বলেন! ফেউ লাগাতে যাব কেন? বাজে কথা বলবেন না। জোড়া ফেউ লাগিয়েছেন। ওসব তুচ্ছ ব্যাপার ছাড়ুন। তার আগে একটা ব্যাপার আমি শুধরে দিতে চাই। চোর চোরটাদের নিয়ে আমার কারবার জানেন তো, কিন্তু তারাও আমার নামের আগে উপসর্গটা ভুল করে না। মিস্টার হোমস বলেই ডাকে। আপনি ব্যতিক্রম হতে যাবেন না। মিস্টার হোমস, ধন্যবাদ। এবার বলছি শুনুন। যাদের ফেউ বলে মনে করছেন তারা ফেউ নয়। ঘৃণায় মুখ বিকৃত করে কারণ বললেন, আমার চোখে ধুলো দেওয়া তো সহজ নয়। গতকাল এক স্পোর্টিং বুড়ো পেছনে লেগেছিল। আজ লেগেছিল এক বুড়ি, সারাক্ষণ ঘুরেছে পেছন পেছন। আপনার মুখে প্রশংসা শুনে ভালোই লাগছে কারণ, ধন্যবাদ। একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, ফাঁসির দড়িতে ঝোলার আগে ব্যারন ডোসন আক্ষেপ করে বলেছিলেন, আইনকে মেনে যেমন অনেক দিয়েছি, মঞ্চকে তুমি বঞ্চিত করেছি। আমার ওই কথা বলতে ইচ্ছে করছে। আমার অভিনয় প্রতিভা আপনিও স্বীকার করলেন। সেও দুজন, আমি নিজেই। চমকে উঠলেন যেন কাউন্ট কথাটা শুনে। আপনি? ওই তো, তাকিয়ে দেখুন, সোফায় গায়ে হালান দেওয়া রয়েছে বুড়ির ছাতাটা। চিনতে অসুবিধা হবে না আপনার। নিজে হাতে করে আমার হাতে তুলে দিয়েছিলেন। ভ্রুকুটি কুটিল চোখে তাকিয়ে কারণ বলল, তাহলে নিজেই স্বীকার করলেন আমার পেছনে লেগেছেন, কিন্তু কারণটা কি জানতে পারি? হোমস সহাস্য জিজ্ঞেস করলো, আলজেরিয়াতে আপনি সিংহ শিকার করতেন? হ্যাঁ, করতাম। কেন করতেন বলতে পারেন? এক মুহূর্তে নীরব থেকে কারণ বললেন, উত্তেজনা আনন্দ উপভোগের জন্য। শিকারে বিপদের স্বাদ পাওয়া যায়। আরো একটা কারণও আছে, দেশ থেকে উৎপাতকে দূর করা। তা তো বটেই। তাহলে বলি, আমার উদ্দেশ্যটাও অভিন্ন। দম দেয়া পুতুলের মতো তড়াক করে লাফিয়ে উঠে হিপ পকেটে হাত দিলেন কাউন্ট। অত উতলা হবেন না মশাই। বসে পড়ুন, বসে পড়ুন। আমি জানি ওখানে আরেকটা পিস্তল আছে। কাজের কথাটা শুনুন। ক্রাউন ডায়মন্ড কোথায় আছে বলুন। চেয়ারে এলিয়ে বসলেন কাউন্ট। কুটিল হাসি ফুটে উঠল তার মুখে। হোমস আবার বলতে শুরু করলো, আপনি বিলক্ষণ জানেন আপনার পেছনে কেন লেগেছি। কতটা জেনেছি তা না জেনে স্থির থাকতে পারেননি বলেই আজ আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন। শুনে রাখুন, সবই আমার জানা হয়ে গেছে। কেবল যে খবরটা বাদ আছে সেটা এখনই আপনি বলবেন।
কাউন্ট যেন উপভোগ করছেন ব্যাপারটা, সেভাবে বললেন, বটে, কোন খবরটা ওদিনকে জানাতে হবে শুনি। বললে, হিরে এখন কোথায়? ফুফ, আমি তার কি বলবো। চোখে দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল হোমসের। বলল, আপনি জানেন। মিছে ধাপ্পা দেবার চেষ্টা করবেন না। আমাকে চিনতে ভুল না করলেই খুশি হব কাউন্ট। আমার চোখের সামনে আপনি ছাড়া আর কিছু নাই, ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছি। তাহলে আর জানতে চাইছেন কেন? জেনেই তো গেছেন হিরে কোথায়। কৌতুক তরল কণ্ঠে বলে উঠল হোমস। চমৎকার, তাহলে স্বীকার করলেন আপনি জানেন। কথা না বাড়িয়ে পথে আসুন কাউন্ট, না হলে বিপদ এড়াতে পারবেন না। কাউন্ট কোনো জবাব না দিয়ে তার ছেলের সঙ্গে কড়িকাঠের দিকে তাকিয়ে রইলেন। হোমস পলকহীন চোখে এক মুহূর্ত তার দিকে তাকিয়ে দেখল, তারপর টেবিলের ড্রয়ার টেনে একটা নোটবই বের করল, সামনে তুলে ধরে বলল, এর মধ্যে যা আছে শুনলে অমন স্থির হয়ে বসে থাকতে পারবেন না কাউন্ট। কি আছে ওতে? আপনি। আমি? এ কথার অর্থ? এ বইয়ের পাতায় পাতায় লেখা আছে আপনার নোংরা কীর্তিকলাপের বিবরণ। মুহূর্তে চোখ ঝলসে উঠল কাউন্টের। কঠোর স্বরে বললেন, হোমস, ভুলে যাবেন না, আমার সহ্যের সীমা অনন্ত নয়। হোমস একইভাবে চেয়ে বলল, এর মধ্যে বাদ পড়েনি কিছু? মিসেস হ্যারল্ডের মৃত্যুর আগ পর্যন্ত সব ঘটনা, কি করে আপনি তার ব্রাইমার এস্টেটের মালিকানা হাতিয়ে জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছেন। তারপর ধরুন মিস মিন্নি ওয়ারেন, তারও পুরো জীবন কাহিনী পড়তে পারেন। আরও শুনবেন 1882 সালের 13ই ফেব্রুয়ারি রিভেরিয়াগামী ডিলুক্স ট্রেনে ডাকাতির ঘটনা। আবার একই বছরের ক্রেডিট লায়নেসে জাল চেকের ব্যাপারটা। ওখানটাতেই ভুল করে ফেললেন একটু। ধন্যবাদ। তাহলে আগের জায়গাগুলোতে ভুল করিনি। কাউন্ট, আপনাকে আর বাড়তি কি বলবো। আপনি ভালোই জানেন, তুরুপের তাস প্রতিপক্ষের হাতে গেলে নিজের হাতের তাস দেখিয়ে দেওয়াই ভালো। সময় ও পরিশ্রম বাঁচে। সবই বুঝলাম, কিন্তু হলদে হীরের সঙ্গে এসবের সম্পর্কই। আপনার কোনো কীর্তি অজানা নয় আমার। এই ক্রাউন ডায়মন্ড নিয়ে আপনার মাথামোটা লড়াকু অনুচরটিকে সঙ্গী করে যা যা করেছেন সবই। বলে যান, কান আছে শুনে যাই। অত ছটফটি থাকবে না কাউন্ট আপনার আর। যে গাড়োয়ান আপনাকে হোয়াইট হলে নিয়ে গিয়েছিল আর যার গাড়িতে ফিরে এসেছিলেন, দুজনকেই আমি পেয়ে গেছি। তারপর ডায়মন্ড কেসের কাছে আপনাকে যে দারোয়ান ঘুরঘুর করতে দেখেছিল, তার জবানবন্দি আমি আদায় করেছি। এই খাতাই রয়েছে সব। খেল আপনার ফুরিয়েছে কাউন্ট, বাকিটা শুনে রাখুন। কেটে আকৃতি পাল্টানোর জন্য হীরাটা চিফ স্ট্যান্ডার্ডের কাছে নিয়ে গিয়েছিলেন। ইফি রাজি হয়নি। এখন সেই ইফি আমার ইনফর্মার। কাউন্টের ভেতরের প্রবল উত্তেজনা আর চাপা থাকলো না। অস্থিরভাবে দুহাত মুঠো পাকিয়ে লাফিয়ে উঠতে গিয়েও সামলে নিলেন নিজেকে। কিছু বলতে চেষ্টা করলেন, কিন্তু গলা থেকে স্বর ফুটল না। বোঝা গেল শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। হোমস বলল, সব তাসই আপনার দেখিয়ে দিলাম আমি। কেবল একটা বাদ আছে যেটা পাচ্ছি না। ডায়মন্ড সাহেব, ডায়মন্ড পাবেন না কোনো কালেই। গলার স্বরে কাঁপন গোপন করতে পারলেন না কাউন্ট। পাবো না বলছেন? তাহলে একটা রফায় আসা যাক। হলদে হিরে পাওয়া না গেলে আপনার আর স্যাম মার্টনের 20 বছরের জেল হয়ে যাবে। তাতে আপনার লাভ লোকসানের হিসেবে আপনি কি হবে না হবে আপনি বুঝবেন। কিন্তু হিরে যদি বের করে দেন, আপনার কেশাগ্রহ স্পর্শ করব না। এবার আমার দরকার হিরেটা, আপনাকে নয়। তবে নজর থাকবে যথারীতি, বেচাল কিছু চোখে পড়ে যদি, তাহলে ছেড়ে কথা কইব না। কাউন্ট নরম গলায় বললেন, যদি রাজি না হই? আগেই বলেছি, হিরে পাওয়া না গেলে ধরবই আপনাকে। এই সময় বিলি এসে দাঁড়ালো দোরগোড়ায়। হোমস তার দিকে তাকিয়ে বলল, বিলি, ভোঁতকা চেহারা একটা লোককে দরজার সামনে দেখতে পাবে দাঁড়িয়ে আছে। তাকে উপরে আসতে বলে দাও। কাউন্ট, আজকের আলোচনায় স্যাম মার্টিনেরও হাজির থাকা দরকার। বিলি বলল, যদি আসতে না চায়, বলবে কাউন্ট সিলভিয়াস কথা বলতে চান। বিলি মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। কাউন্ট দরজার দিকে চোখ বুলিয়ে বললেন, কি করতে চাইছেন আপনি? হোমস শীতল গলায় বললেন, ওয়াটসন কিছুক্ষণ আগে ওইখানে ছিল। তাকে যা বলেছি সে কথাই শোনাচ্ছি হুবু। বলেছি একটা হাঙর আর একটা বাজন, দুটো এখনই আমার জালে ধরা দিতে আসবে। তড়াক করে লাফিয়ে উঠে কর্নের হিপ পকেটে হাত দিতেই হোমস ড্রেসিং গাউনের তলা থেকে টেনে বের করলো তার নিজের নিত্যসঙ্গী অস্ত্রটা। বলল, পিস্তল হাতে না বৃথা কাউন্ট। ওতে যে আওয়াজ হবে তা আপনার বিপদই ডেকে আনবে।
এর চাইতে এয়ারগান অনেক নিরাপদ। এই সময় ঘরের সামনে উপস্থিত হলো স্যাম মার্টন। ঘরের ভিতর চোখ পড়তে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল সে। ঘুরে মিস্টার মার্টন, ঘরে আসুন, কতক্ষণ আর রাস্তায় দাঁড়িয়ে কষ্ট করবেন? মুষ্টিযোদ্ধা স্যাম মার্টন মুহূর্তে নিজেকে সামলে নিল। ঘরে ঢুকতে ঢুকতে বলল, ব্যাপার কি কাউন্ট? এ কি চাইছে? কাউন্ট কোনো জবাব না দিয়ে কেবল কাঁধ ঝাঁকালেন। হোমস বলল, আমি জবাবটা দিচ্ছি। কাউন্টকে জানাতে চাইছি জারিজুরি ফাঁস হয়ে গেছে, খেল খতম। কাউন্টের দিক তাকিয়ে বলল মার্টন, এ কি বলতে চাইছে? তামাশা করছে মনে হচ্ছে। তামাশা ভাবলে আপত্তি নেই, তবে একটু পরেই হাড়ে হাড়ে বোঝা যাবে ব্যাপারটা। এরপর বজ্রকঠিন স্বর ফুটে উঠল হোমসের গলায়, কাউন্ট সিলভিয়া, মাথা স্থির করুন, মতলব ছাড়ুন, এখনই বলছি। 5 মিনিট সময় দিলাম। নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিন হিরে দেবেন না ধরা দেবেন। 20 বছরের জন্য। আমি পাশের ঘরেই থাকবো, বেহালা বাজাচ্ছি। ঠিক 5 মিনিট পরেই ফিরে আসবো। কথা শেষ করে কোণ থেকে বেহালা তুলে নিয়ে শোবার ঘরে গিয়ে ঢুকল হোমস। পরক্ষণেই বেহালার করুণ সুর ভেসে এলো তার ঘর থেকে। মার্টন এবারে ঘনিষ্ঠ হয়ে বসল। স্বর নামিয়ে বলল, হীরের খবর জেনে গেছে মনে হচ্ছে। চিন্তান্বিত স্বরে বললেন কাউন্ট, তার চাইতে অনেক বেশি জেনে ফেলেছে। ইফি স্যান্ডার্স ফাঁস করে দিয়েছে। রাগে লাফিয়ে উঠল মার্টন, চাপা গর্জন করল, খুন করে দেব। শোবার ঘরের দরজার দিকে তাকিয়েছিলেন কাউন্ট। তদ্গত স্বরে বললেন, তাতে আমাদের কিছুই রেহাই হবে না। আচ্ছা, আড়ি পেতে কথা শুনছেন না তো? বেহালা তো বাজাচ্ছে, আড়ি পাতবে কি করে? মর্টন সতর্কভাবে ঘরের চারপাশে দৃষ্টি বুলিয়ে বলল, এন্তার পর্দা দেখছি এ ঘরে, পর্দার আড়ালে কেউ নেই তো? বলতে বলতে আতকে উঠে জানালার দিকে তাকালো। নকল মূর্তিটা চোখে পড়েছে তার। ওটা ডামি, ভয় নেই, বললেন কাউন্ট। সর্বনাশ, ডামি? আমি তো জানতো বলেই ভুল করেছিলাম। হোমস খোলাখুলি কথা বলেছে, হিরে না দিলে জেলে ঢুকিয়ে ছাড়বে। হ্যাঁ, আতকে উঠল মার্টন। হ্যাঁ, হিরে দিয়ে দিলে ছেড়ে দেবে। সর্বনাশ, অত দামি হিরে দিয়ে দিতে হবে? লাখ পাউন্ড দাম। কথা মতো কাজ না হলেই জেল। অত ভাববার কি আছে? ঘরে তো একাই রয়েছে, দুজনে মিলে গিয়ে সাবরেকে দেই এখন। কোনো লাভ নেই মার্টন। হোমস ধুরন্ধর লোক, প্রমাণ টমাণ নিশ্চয়ই পুলিশের হাতে চালান হয়ে গেছে। তাছাড়া গুলি করে পালিয়ে যাওয়া যাবে না। এই সময় খুট করে ক্ষীণ শব্দ ভেসে এলো জানালার দিক থেকে। চমকে উঠে সেদিকে তাকিয়ে দুই সাঙ্গাত উঠে দাঁড়িয়ে পড়ল, কিন্তু চেয়ারে বসানো ডামি মূর্তিটা ছাড়া কিছুই চোখে পড়ল না তাদের। রাস্তার আওয়াজ। বসতে বসতে বলল মর্টন, এখন তাহলে কি করবেন ঠিক করেছেন? কাউন্ট বললেন, হিরে তো আমার কাছেই, চোরা পকেটে, ইংল্যান্ডের বাইরে। আজ রাতের মধ্যেই পাচার করতে হবে। হীরাটাকে 4 টুকরো করে ফেলা দরকার। সে কাজটা আমস্টারডাম রোববারের মধ্যেই করতে হবে। মনে হচ্ছে হোমস ভ্যানসেভারের খোঁজ এখনো পায়নি। ও তো সামনের সপ্তাহে যাচ্ছে, সেরকমই কথা ছিল। এখন যা দেখছি পরের জাহাজেই রওনা হওয়া দরকার। এখনই চলো, লাইম স্ট্রিটে তার কাছে যাওয়া যাক। কিন্তু চোরা কুঠরি তো এখনো তৈরি হয়নি। সতর্ক নজরে বারবার জানালার দিকে তাকাচ্ছিলেন কাউন্ট। শব্দটা তখনও তার মনে সন্দেহের খোঁচা দিচ্ছিল। বললেন, ঝুঁকি নেওয়া ছাড়া এখন আর পথ দেখছি না। হোমসকে হীরা দেবার নাম করে মনে হচ্ছে কদিন ভুলিয়ে রাখা যাবে। হিরে পাওয়া যাবে শুনলে ও অধৈর্য হবে না আর। এখনই জেলে পুরবে না। ইতোমধ্যে হিরে হল্যান্ড পৌঁছে গেছে খবর পেলেই দুজন চম্পট দেব। কথা শুনে চোখ চকচক করে উঠল মর্টিনের। উৎফুল্ল কণ্ঠে বলল, খাসা মতলব, তুমি বেরিয়ে পড়ো, ভ্যান সেভারকে গিয়ে খবরটা দাও। এগিয়ে এসো, বেহালার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। এই ধরো হিরে। বলতে বলতে চোরা পকেট থেকে হলদে হিরেটা বের করলো কাউন্ট। মার্টন হাত বাড়াতে বাড়াতে বলল, মস্ত হিরে, আলো একবার ধরুন তো, ভালো করে দেখিনি। কাউন্ট হাতের তেলোয় নিয়ে হীরেটা আলোর সামনে তুলে ধরেছেন। অমনি চোখের পলক পড়বার আগেই হোমস চেয়ার ছেড়ে ঝাঁপিয়ে পড়ে হীরাটা খামচা নিজের হাতে তুলে নিল। তার অন্য হাতে রিভলভার টেনে ধরা। মুহূর্তের ঘটনায় বিভ্রান্ত হয়ে গেল দুই সাংঘাত। তাদের বিস্ময়ের ঘোর কাটবার আগেই হোমসের পায়ের চাপে ইলেকট্রিক ঘণ্টা বেজে উঠল। বেহালা বাজাচ্ছিল ঘরে।
ঝাঁপিয়ে এসে পড়লো জানালার পাশের চেয়ার থেকে। ডামি মূর্তিটা জীবন্ত হয়ে উঠল কিনা এই অবিশ্বাস্য ব্যাপারটাই বিহ্বল করে দিয়েছে কাউন্টার মার্টনকে। অস্ফুট বিস্ময়ে ধ্বনিমাত্র নির্গত হলো মুখের ভিতর থেকে। আপনি কোত্থেকে? হুঁশিয়ার হয়ে দাঁড়ান, প্লিজ। নিচে পুলিশ দাঁড়িয়ে আছে। অবাক হবার কিছু নেই কাউন্ট, আওয়াজটা কানে ঠিকই ধরা পড়েছিল আপনার, কিন্তু বুঝতে পারেননি। ডামি মূর্তি পর্দার আড়ালে সরিয়ে নিজেই বসে পড়েছিলাম সেটার জায়গায়। আপনাদের সবার পরামর্শ শুনবো বলেই কাজটা করতে হয়েছিল। শোবার ঘর থেকে জানালা পর্যন্ত পর্দায় ঢাকা রয়েছে, কিন্তু বেহালা, হ্যাঁ, বেহালা বলে হেসে উঠল হোমস। ও তো বেজেই চলবে, গ্রামাফোনের মামুলি একটা রেকর্ড। হালের একটা বিস্ময়কর আবিষ্কার, খুবই সুফল দেয়, কি বলেন? হোমসের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে একদল পুলিশ ঘরে ঢুকে পড়ল। পলকের মধ্যে আসামিদের হাতে হাত করার পরে পরিয়ে টানতে টানতে নিয়ে চলল। সঙ্গে সঙ্গেই হাতে ট্রে নিয়ে ঘরে ঢুকলো বিলি। ট্রের উপরে কার্ড। লর্ড ক্যান্টালমেয়ার দেখা করতে এসেছেন বলতে বলতে হালকা পায়ে ঘরে ঢুকে আমি চেয়ার টেনে বসে পড়লাম। হোমস সকৌতুকে বলল, হিরে পেয়েছি বলে ফেলো না যেন। লোকটাকে নিয়ে একটু মজা করা যাক। যাও, বিলি পাঠিয়ে দাও তাকে। একটু পরেই ঘরে ঢুকলেন লর্ড। সোল্লাসে বলে উঠল হোমস, আসুন আসুন লর্ড ক্যান্টারমেয়ার। ভদ্রলোক আসন নেবার আগেই হোমস এগিয়ে এসে বলল, বাইরে প্রচণ্ড শীত আজ, তাই না? ওভারকোটটা খুলেই ফেলুন। আচ্ছা, আমি সাহায্য করছি। লর্ডের অনিচ্ছাতেই একরকম নাছোড়বান্দার মতো হোমস কোটের হাতায় হাত রাখল। হাতটা এক ঝটকায় সরিয়ে দিতেই লর্ড মশাই বলে উঠলেন, আমি এখানে আসিনি, কেবল আপনার দৌড়টা কদ্দূর পৌঁছালো খবর নিতে এলাম। নিশ্চয়ই কোনো পাত্তা করতে পারেননি। অবশ্য পারবেন না জানতাম। কাজটা বড়ই কঠিন মিস্টার লর্ড, হাবুডুবু খেতে হচ্ছেন তার। আমি জানতাম আগেই, তবু তো হামবাড়ি ছাড়েন না। কি করে ছাড়ি বলুন? বুদ্ধিতে কুলিয়ে উঠছে না, কিন্তু হাল তো আর ছাড়তে পারি না। এসেই যখন পড়েছেন বসুন, একটা ব্যাপারে বুদ্ধি দিয়ে একটু সাহায্য করুন। লর্ড ক্যান্টারমেয়ার খুশি হলেন হোমসের কথা শুনে। বললেন, পথে আসুন, কিন্তু বুদ্ধিটা আগে কি চান জানতে পারি কি? বলুন। চোরকে জানতে পেরে গেছি, কিন্তু হীরে চোরের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণই দাঁড় করানো যায় না। কি করে দাঁড় করাই বলুন তো? হিরে পাওয়া যাওয়াটাই চুরির বড় প্রমাণ। তাহলে বলছেন তাকে গ্রেপ্তার করা যায়? অবশ্যই। এটা কি একটা জিজ্ঞাসা হলো? হোমসকে কদাচিৎ হাসতে দেখেছি। এই মুহূর্তে হাসির মতো একটা আওয়াজ শুনতে পেলাম তার মুখে। সেই সঙ্গে বলল, তাহলে স্যার, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হোক। ক্রোধে অপমানে লর্ড কন্টারমেয়ারের মুখভাব পাল্টে গেল। ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, মিস্টার হোমস, মাতলা লঙ্ঘন করবেন না। আমি বরাবরই জানতাম পুলিশ ছাড়া হীরা উদ্ধার সম্ভব নয়। আপনার উপর মূর্খরাই আস্থা রাখে। ঠিক আছে, চলি। এক লাফে দরজা আটকে দাঁড়িয়ে পড়ল হোমস। বলো, এখনই? একটু বসুন। অল্প সময়ের জন্য হীরা কাছে রাখার চাইতেও বড় অপরাধ হলো এভাবে চলে যাওয়া। থামুন মশাই, তাহলে ওভারকোটের ডান পকেটটা একবার যাচাই করেই যান। অসহ্য! কি বলতে চাইছেন আপনি? বললাম তো, ডান পকেটে একবার হাতটা ঢুকিয়ে দেখুনই না। এবারে আর মুখে কথা সরল না লর্ড মশাইয়ের। প্রকাণ্ড হলদে হীরাটা পকেট থেকে তুলে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে কোনো রকমের তোতলাতে তোতলাতে বললেন, এ আবার কি কাণ্ড মিস্টার হোমস? একটু গাঢ় ইয়ার্কি হয়ে গেছে লর্ড ক্যান্টলমেয়ার। অভ্যাসটা পুরনো, নিঃসন্দেহে খুবই খারাপ অভ্যাস। আসলে ব্যাপারটা নিয়ে একটু নাটক করবার লোভ সামলাতে পারছিলাম না। কোট খুলবার উছিলায় আসলে হীরাটা আমি রেখেছিলাম আপনার পকেটে। মুখে উজ্জ্বল হাসি নিয়ে এবারের কথাগুলো শেষ করলো হোমস। বিস্ময়ে স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত হীরাটার দিকে তাকিয়ে রইলেন লর্ড। তার মুখ উজ্জ্বল হাসি রেখায় ভরে উঠল। বললেন, ইয়ার্কি ঠাট্টা ব্যাপারগুলোই খারাপ, তবে ম্যাজারিন হীরেটাকে চাক্ষুষ করে আমার কিছুক্ষণ আগে করা আপনার সম্পর্কে মন্তব্যটা ফিরিয়ে নিচ্ছি। এবারে স্বীকার করছি, সত্যি আপনি অসাধ্য সাধন করতে পারেন। কিন্তু কি করে হলো কাণ্ডটা? হ্যাঁ, সম্ভব হলো, সে কথাই জানাবো সবিস্তারে। তবে এখন নয়, আপনার বন্ধুদের সঙ্গে নিয়ে বসে। কথা শেষ করে বিলিকে ডেকে পাঠালো হোমস। বিলি উপস্থিত হলে বলল, লর্ড কন্টারমেয়ারকে এগিয়ে দিয়ে এসো। আর শোনো, মিসেস হাডসনকে বলো
আমার আর ওয়াটসনের জন্য ডিনার দিতে। লর্ড হাসিমুখে কাঁধ ঝাঁকিয়ে শুভরাত্রি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও নড়ে চড়ে বসলাম নতুন একটা কাহিনী শোনার জন্য।